আজকের এই ভিডিওতে থাকবে ভারতীয় সংবিধানে দেওয়া কতগুলি মৌলিক অধিকার এবং কতগুলি মৌলিক অধিকার ছিল, কতগুলি মৌলিক অধিকার আছে সেই সম্পর্কে একটা আলোচনা এখানে থাকবে। তো আজকে মৌলিক অধিকার নিয়ে যে বিষয়টি রয়েছে, সবার প্রথমে যদি আমরা চোখ রাখি যে মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, পয়েন্ট ধরে ধরে এখানে দেখানো হয়েছে মৌলিক অধিকার। পয়েন্ট ধরে ধরে যদি আমরা দেখি, সবার প্রথমে যদি আমরা দেখি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউএস এর কনসেপ্ট থেকে। মানে ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারের একটা কনসেপ্ট আছে, এটা ইউএস এর একটা কনসেপ্ট থেকে কিন্তু নেওয়া হয়েছে, বা এই ধারণাটা ইউএস এর থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আর্টিকেল 12 to 35 এ কি দেখি আমরা মৌলিক অধিকার সম্পর্কে আমরা আলোচনা দেখতে পাই। ভারতীয় সংবিধানের আর্টিকেল 12 to 35 এ রয়েছে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা। আগে 7টা ছিল, এখন বর্তমানে 6টা আছে, এবং কেন 6টা আছে সেটা পরের ভিডিওতে আমরা বলছি। তো বর্তমানে এখন 6টা রয়েছে, আগে 7টা ছিল। তো ভারতীয় সংবিধানে কিন্তু 7টা ছিল আগে, এখন বর্তমানে 6টা রয়েছে। আচ্ছা, ভারতীয় সংবিধানে কোথায় কোথায় মৌলিক অধিকার কোন কোন আর্টিকেলে রয়েছে সেটা এবার একটু দেখা যাক। তো 14 থেকে 18 নম্বর ধারা বা আর্টিকেল 14 to 18 রয়েছে সাম্যের অধিকার। এই যে 7টা মৌলিক অধিকার রয়েছে, এই 7টাই মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে কিন্তু দেওয়া ছিল। এই কারণেই বলছি, কারণ এখন 7টা নেই, এখন 6টা আছে। তো 7 নম্বরটা কি ছিল সেটাও এখানে দেওয়া আছে। তো আর্টিকেল 14 to 18 এ আমরা দেখতে পাই সাম্যের অধিকার। তাহলে সাম্যের অধিকার কোথায় রয়েছে? আর্টিকেল 14 to 18 এর মধ্যে আমরা সাম্যের অধিকার দেখতে পাই। বিশেষত আইনের ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। আর্টিকেল 19 to 22 তে রয়েছে স্বাধীনতার অধিকার। আর্টিকেল 23 to 24 এ রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। আর্টিকেল 23 থেকে 24 এ রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। আর্টিকেল 25 থেকে 28 এ রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে কি রয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার। 5 নম্বর পয়েন্ট, আর্টিকেল 29 to 30 29 থেকে 30 নম্বর ধারা রয়েছে শিক্ষা ও সংস্কৃতির অধিকার। তাহলে 29 থেকে 30 আমরা দেখতে পাই শিক্ষা ও সংস্কৃতির অধিকার। আর্টিকেল 31 এ কি রয়েছে? এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আর্টিকেল 31। এই যে আমি আগে বলেছিলাম আগে 7টা ছিল, এখন 6টা হয়েছে। কেন 6টা হয়েছে সেটার উত্তর হচ্ছে এখানে। আর্টিকেল 31 এ আমরা দেখতে পাই সম্পত্তির অধিকার। আগে ছিল 1978 অবধি আগে ছিল। এই সম্পত্তির অধিকারটা এখন আর মৌলিক অধিকার নেই, এটা এখন একটা লিগাল রাইট হয়ে গেছে। তো এই যে সম্পত্তির অধিকারটা রয়েছে, এটা হচ্ছে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সম্পত্তির অধিকার যখন মৌলিক অধিকার দিয়ে বাদ পড়ে যায়, তখন সেটা গিয়ে যুক্ত হয় পার্ট 12 এ, ভারতীয় সংবিধানের খণ্ড 12তে পার্ট 12 এ আর্টিকেল 300 এ তে, আর্টিকেল নং ধারা 300 এতে, অর্থাৎ বাংলায় যদি বলি 300 ক নম্বর ধারাতে আমরা দেখতে পাই এখন সম্পত্তির অধিকার রয়েছে, যেটা বর্তমানে এখন একটা লিগাল রাইট হয়ে গেছে। অর্থাৎ যদি এক কথায় যদি আমরা বলি, আর্টিকেল 31 এর যে সম্পত্তির অধিকার ছিল সেটা 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেটা হয় 1978 সালে, এই মৌলিক অধিকার থেকে বাদ পড়ে এখন হয়ে গেছে একটা লিগাল রাইট, যেটা কিনা এখন লোকেটেড আছে পার্ট 12 এর আর্টিকেল 300 এ তে। তাহলে যে এই যে উত্তরটা পাওয়া গেল 7টা থেকে কেন 6টা হলো, এইটা যে বাদ পড়ে গেছে সম্পত্তির অধিকারটা, এই কারণেই 7টা থেকে 6টা হয়েছে মৌলিক অধিকার বর্তমানে 1978 এর পর থেকে। 7 নম্বর পয়েন্ট দিকে আছে আর্টিকেল 32 to 35। আর্টিকেল 32 to 35 এ আমরা দেখতে পাই শাসনতান্ত্রিক প্রতিবিধান এর অধিকার। কি দেখতে পাই? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তো এই ছিল টোটাল 7টা, যা বর্তমানে 6টা আর্টিকেল রয়েছে আমাদের মৌলিক অধিকারের ক্ষেত্রে। তো আশা করি খুবই অল্প সময়ের মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে একটা বেসিক ধারণা তৈরি হয়েছে। পরে যখন ডিটেইলিং এ পড়বে, তখন এটা তোমাদের বুঝতে সুবিধা হবে।